23 অক্টোবর রোববার রাত 8টায় খালেদ মদিনা চেয়ারম্যানকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রেসিডিয়ামে 5 নতুন মুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিপু হত্যায় মনিরুল কারাগারে 7 দিনের মধ্যে বিচার দাবি। জিতে 33 রান চায় বাংলাদেশের, ইংল্যান্ডের 2 উইকেট। আটবারের মতো আওয়ামী লীগ সভাপতি হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আর দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে 5 নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করে 14 সভাপতি মণ্ডলীর সদস্যের নাম ঘোষণা করেছে দলটি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিষয়টা অনেকটা পূর্ব নির্ধারিতই ছিল। সে কারণেই সব জল্পনা কল্পনা সাধারণ সম্পাদক পদকে ঘিরে। অবশেষে সব গুঞ্জনের অবসান। দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে প্রথমবারের মতো এলো ওবায়দুল কাদের। আর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্থান পেলেন সভাপতি মণ্ডলীতে। নতুনভাবে কাদের ভাই এসেছেন, তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আমরা অবশ্যই আশা করি যে দল অবশ্যই খুব সুসংগঠিতভাবে আগামী দিনে এগিয়ে যাবে। 5টি পদ খালি রেখে নীতি নির্ধারণী পরিষদে স্থান পেয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, কাজী জাফরুল্লাহ, সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আর নতুন মুখ ফারুক খান, ডক্টর আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, নুরুল ইসলাম নাহিদ, পীযূষ কান্তি ভট্টাচার্য এবং অ্যাডভোকেট মান্নান খান। বাদ পড়েছেন নুরুল ইসলাম লেলিন, সতীশ চন্দ্র রায়। খারাপ হয় নাই, দল ভালোই চলবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। এটা বেগবান হবে, দল গতিশীল হবে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নতুন মুখ আব্দুর রহমান। বহাল আছেন আগের কমিটির 3 যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দীপুমণি এবং জাহাঙ্গীর কবির নানক। কোষাধ্যক্ষ পদে NH আশিকুর রহমানই থাকছেন নতুন কমিটিতেও। এই কমিটি ইনশাআল্লাহ আবারও 19 সালের নির্বাচনে শেখ হাসিনা বিজয়ী করবে, এটা বলতে পারি। সাংগঠনিক বা অন্য কোনো সম্পাদক পদের নাম ঘোষণা হয়নি। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী 8 সাংগঠনিক সম্পাদক 2 জন বাড়িয়ে 28 সদস্যের নাম ঘোষণা করবে আওয়ামী লীগ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নীতা রায় চৌধুরী, আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজতন্ত্র বিভাগের অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, আছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে সহকর্মী অনিমেষ কর। জনাব নীতা রায় চৌধুরী, আওয়ামী লীগের এবারের কাউন্সিল, নতুন কমিটি বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করছেন? জনাব নীতা রায় চৌধুরী। আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের এই কমিটিতে একমাত্র নতুন মুখ হিসাবে আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে দেখছি, আর প্রেসিডিয়ামে কয়েকজন নতুন করে এসেছেন এবং রাজনীতিতে তার কর্মপন্থা অনুযায়ী, কর্ম অনুযায়ী, কাজ অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী এভাবে পরিবর্তন এটা হতেই পারে। এটা নতুন কোনো ঘটনা নয়। এবং আওয়ামী লীগের কাউন্সিলে যে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এটাও নিতান্তই মানে স্বাভাবিক। এবং এটা যে রাজনীতির পরিবর্তন আনবে বা দেশে আওয়ামী লীগের যে গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন আনবে এটা বলা যায় না। কারণ এখানে কিন্তু মানে একটু আগেই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ শিরোনামে যে কথাটা বলা হয়েছে যে আজকের যে কমিটি গঠিত হলো এটা মোটামুটি পূর্ব নির্ধারিত ছিল। অনেক জল্পনা কল্পনা যাই হোক না কেন, শেষ পর্যন্ত দলের প্রধান শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী এইগুলো হয়েছে। যা হোক, সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। আমরা দেখতে চাই যে এই নির্বাচনের মাধ্যমে, এই নতুন কমিটির মাধ্যমে দেশে যেন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়। কারণ দেশে বর্তমানে আমরা মনে করি কোনো গণতন্ত্র নাই। দেশে একদলীয় স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন চলছে এবং এই পরিস্থিতি পরিবর্তন হবে, এটা আমরা আশা করি। অ্যাডভোকেট নীতা রায় চৌধুরী, যে দেশে গণতন্ত্র থাকে না বা যেখানে ফেসিবাদী চলে সেখানে ফেসিবাদী চলছে এই কথাটি বলা যায় কিনা? হ্যাঁ, যেখানে মানে ফ্যাসিবাদটা হচ্ছে বল প্রয়োগ করে, রাষ্ট্রযন্ত্রকে বল প্রয়োগের মাধ্যমে দখল করে সেই শাসন ক্ষমতা চালানো। ফ্যাসিজম শব্দটা এসছে ফরাসি শব্দ থেকে, ফ্যাসিমো শব্দ থেকে। ফ্যাসিমো মানে বল প্রয়োগ, এবং বল প্রয়োগের মাধ্যমে যখন
রাষ্ট্র পরিচালিত হয় এবং এবং অন্য দলকে যখন বল প্রয়োগের মাধ্যমে কথা বলতে দেওয়া হয় না, গণতন্ত্রকে যখন সাপ্রেস করে রাখা হয়, তখনই ফ্যাসিবাদ কায়েম হয়। বাংলাদেশে বর্তমানে সেই অবস্থাটা চলছে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনার এখান পর্যন্ত দিলে ফেসিবাদ এসে পৌঁছায় নাই, মানে আপনি তো বলতে পারছেন, নাকি আমাদের এখানে পর্যন্ত এসে পৌঁছায় নাই? না না, এইটা আমরা যেটা বলছি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আচ্ছা, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি এবং গণমাধ্যম, সংবাদপত্রে গণমাধ্যমের কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত তারা স্বাধীনভাবে করার চেষ্টা করছেন, এবং একটা সময় কতটা পারবে এইটা আমরা দেখতে চাই। কিন্তু রাষ্ট্রযন্ত্র পুরোপুরি নিয়ন্ত্রিত। আমরা একজন সমাজতাত্ত্বিক প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইবো, এ কথা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে রাষ্ট্রযন্ত্র পুরোপুরি নিয়ন্ত্রিত। আমরা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ধার করে বলতে হয় আমরা এক ধরনের ফেসিবাদের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে এই আওয়ামী লীগের সম্মেলন আমাদেরকে নতুন কোনো প্রত্যাশা জাগানোর কোনো সুযোগ রয়েছে কিনা? ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। ধন্যবাদ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবার এবং চট্টগ্রামের বাসীর পক্ষ থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগের কাউন্সিল সুসম্পন্ন হয়েছে এবং নতুন নেতৃত্বের যে বিকাশ হয়েছে, সেটার জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি সর্বপ্রথম যে নিবেদন করতে চাই সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন, যে কোনো রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক ভিত্তিকে সুদৃঢ় করতে হলেই তাদের এই ধরনের সম্মেলন প্রয়োজন, এবং এই সম্মেলন থেকেই নতুন নেতৃত্বের বিকাশমানতা, এটি একটা চিরন্তন রীতি রয়েছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি, অনেকে বলেন গণতন্ত্র নাই দেশে বা গণতন্ত্রের যে বিকাশ ধারা সেটি অনেক সুস্থ না, কিন্তু একটা জিনিস আমাদের ভুললে চলবে না, যে গণতন্ত্র মানুষ হত্যাকে সমর্থন করে, যে গণতন্ত্র আগুন পোড়ানোকে সমর্থন করে। কিন্তু স্যার, আপনার অনুমতি নিয়ে একটু বিনীতভাবে বলতে চাই স্যার, যখন আওয়ামী লীগের কাউন্সিল হলো, আমরা দেখলাম বিটিভি থেকে শুরু করে সবকটা টেলিভিশন, সবকটা রেডিওতে, সবকটা গণমাধ্যমে মোটামুটি ভাবে এটিকেই প্রধান খবর বলে চালানো হলো, প্রধান খবর করা হলো। ঢাকা শহর মোটামুটি বন্ধ করে দিয়ে 2 দিন সম্মেলন করা হলো, অথচ বিরোধী দল যখন কোনো একটি ছোট সভা করতে চায় তখনও সেটি করার অনুমতি দেওয়া হয় না। এটিকে ফেসিবাদ না বলার খুব বেশি জায়গা কি আছে কিনা প্রফেসর চৌধুরী? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আসলে এই ধারাবাহিকতা কোত্থেকে এসছে। আপনি একটুখানি চিন্তা করুন, 1975 সালের এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে কারা কিভাবে এই দেশকে এই পথে নিয়ে গেছেন। আজকে যদি আমরা একটু পিছন নিজেদের আত্মবিশ্লেষণ করি, আমরা অবশ্যই উপলব্ধি করব এই যে ধারাবাহিকতা সৃষ্টি করা হয়েছে, এবং যে ধারাবাহিকতার কারণে আজকে আমরা অনেকেই বলছি ফেসিবাদ, তথাকথিত ফেসিবাদ বলছি। তা আমি মনে করি এগুলোর সাথে আমি একমত না, এই কারণেই যে এই পর্যায়ে আসাটাও কিন্তু আমাদের জন্য একটা অনন্য সাধারণ একটা পন্থা। আজকে আওয়ামী লীগ তাদের কাউন্সিল করেছে, অন্য পার্টিগুলিকে অবশ্যই কাউন্সিল করতে দেওয়া প্রয়োজন। সঠিকভাবে স্বাধীনভাবে তারা তাদের নেতৃত্ব বিকাশ করবে, নেতৃত্ব গতিশীল করবে। স্যার সমাজতাত্ত্বিক হিসেবে আমরা শুধু আপনাকে জানতে চাইবো যে আওয়ামী লীগের পক্ষে এখন রাজনীতি করা যত সহজ, বিএনপির পক্ষে রাজনীতি করা একই রকম সহজ কিনা? এখন প্রশ্ন হচ্ছে, আমি মনে করি সহজ। তবে রাজনীতি মানে তো কোনো সহিংসতা না, কোনো বর্বরতা নয়, কোনো নৃশংসতা নয়, কোনো বিরোধ বিচ্ছেদ বা প্রতিহিংসা পরায়ণতা নয়। যদি আমরা বলি, সবাই বলে, দেশবাসী যদি মনে করি যে আমরা একটি ঐক্যবদ্ধ, একটা প্রত্যেকের সমঝোতামূলক একটা রাজনীতি করতে চাই, এক অপরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমার মনে হয় সেখানে এখন বাধা আছে বলতে আমি মনে করি না। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকেন, সহকর্মী অনিমেষ করের কাছে একটু জানতে চাই যে সম্মেলন নিয়ে। অনিমেষ কর, আপনি গত 2 দিন ধরে যেখানে দাঁড়িয়েছিলেন সেটি হচ্ছে খুবই জমজমাট, আজ এখন কিছুটা ভাঙা হাট মনে হচ্ছে। সম্মেলন নিয়ে নেতা কর্মীদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি মাত্রা কেমন? আমরা দেখছি সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এসছে, 5 জন নতুন মুখ ঘোষিত হয়েছেন সভাপতি মণ্ডলীতে। নেতা কর্মীরা কি মনে করছেন, তারা তাদের পছন্দ মতো পেয়েছেন কিনা যে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের, না তারা মেনে নিচ্ছেন যেহেতু দলের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে? আমি তৃণমূলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি যারা কাউন্সিলর হিসেবে এখানে যোগ দিয়েছিলেন। তারা বেশিরভাগই খুশি হয়েছেন একটি কারণে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলছেন যে তিনি অবসরে যেতে চান, সেই জায়গা থেকে তাদের প্রত্যেকেই চাওয়া ছিল যে শেখ হাসিনা যেন সভাপতি পদেই থাকেন। শেখ হাসিনা সভাপতি পদে আছেন, সৈয়দ আশরাফ না ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হবেন, এটি নিয়ে গত 2 দিনে জল্পনা কল্পনা অনেক হয়েছে। সবশেষ
পর্যায়ে এসে যখন সৈয়দ আশরাফুল ইসলামী ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেছেন তখন আসলে সব জল্পনা কল্পনার অবসান হয়েছে এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়াতে সৈয়দ আশরাফকে যারা চেয়েছিলেন তারা অনেকে কিছুটা মন খারাপ হলেও সৈয়দ আশরাফকে সভাপতি মণ্ডলীর পদে সদস্য দেখেছেন এবং যেহেতু সৈয়দ আশরাফ এই প্রস্তাবটি করেছেন এই কারণে তারা বলেছেন যে যেহেতু শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন এটি সেই কারণে এটি হয়েছে এবং দলের জন্য যেটি ভালো সেটি করেছেন। আর সভাপতি মণ্ডলীতে নতুন 6 জন সদস্য এসেছেন, তাদের মধ্যে 2 জন একেবারেই নতুন, একজন যশোর থেকে আরেকজন ঠাকুরগাঁ থেকে রমেশচন্দ্র সেন এবং পীযূষ ভট্টাচার্য। এই কারণে নেতাকর্মীরা তৃণমূল বলছেন যে তৃণমূলকে মূল্যায়ন করা হয়েছে সেজন্য তারা খুশি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন নতুন এসেছেন আব্দুর রহমান, যিনি এর আগেও কার্যনির্বাহী সদস্য হিসেবে গত কমিটিতে দায়িত্বরত ছিলেন। কিন্তু তৃণমূলের আরেকটি চাওয়া ছিল জয়কে তারা একটি গুরুত্বপূর্ণ পদে দেখতে চেয়েছিল, সজীব ওয়াজেদ জয়কে। সেই ব্যাপারে এখনো কি হবে, তিনি কি কার্যনির্বাহী সদস্য হিসেবে? অনিমেষ, আমরা প্রেসিডিয়ামের সদস্য পদে নূহ আলম লেনিনের নাম এখনো পাচ্ছি না, তাকে কি প্রেসিডিয়াম থেকে বাদ দেওয়া হলো নাকি যেহেতু আরো 2টি বা 3টি পদে নাম ঘোষণার সুযোগ আছে উনি আসতেও পারেন? গত সপ্তাহখানিক ধরে আমরা শুনছিলাম নুরুল আলম লেলিন সভাপতি মণ্ডলীর পদ থেকে বাদ পড়বেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি তিনি আজকে তার নামটি যখন ঘোষণা করেনি আমরা ধরেই নিচ্ছি তাকে সভাপতি মণ্ডলীর পদ থেকে বাদ দেয়া হলো। তবে এখনও আরও 3টি সভাপতি মণ্ডলীর পদ ফাঁকা রয়েছেন এবং এখানে প্রধানমন্ত্রী চাইলে তার ইচ্ছা মতন এবং সাধারণ সম্পাদক সভাপতি মণ্ডলীর অন্য সদস্যদের সাথে কথা বলে 3 জনকে ওই সেখানে পদায়ন করতে পারেন। তবে নূহ আলম লেলিন বোধহয় সেখানে জায়গা পাবেন বলে আমরা এখনো কোনো সূত্র থেকে জানতে পারি। অনিমেষ, ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও বিএনপি আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত নেই। আমরা বিএনপি শীর্ষ পর্যায় থেকে জেনেছি যে এটি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যখন তারা আপনারা দাওয়াত পেয়েছেন তখন এটি বলেছেন। দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের কাউন্সিলে না যাওয়ার কারণটা আসলে কি, অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী? একটি রাজনৈতিক দলের, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের সম্মেলনে অন্যান্য রাজনৈতিক দলের আমন্ত্রণ দিলে সেখানে যাওয়ার প্রশ্ন থাকে। এটা হচ্ছে গণতান্ত্রিক নৈতিক শিষ্টাচারের প্রশ্ন। এখন দেখতে হবে যে গণতন্ত্র আমাদের দেশে আছে কিনা এবং গণতন্ত্র যদি না থাকে তাহলে শিষ্টাচারের প্রশ্নটা আসে কিনা। আমরা এই বছরের প্রথমের দিকে আমাদের দল বিএনপি নিঃসন্দেহে একটা ব্যাপক একটা বৃহৎ রাজনৈতিক দল, আমরা সম্মেলন করলাম। এই সম্মেলনের জন্যে আমরা শরদ্দি উদ্যান আমরা চেয়েছিলাম, সে সম্মেলনের স্থান হিসাবে গভর্নমেন্টের কাছে আমরা দরখাস্ত দিয়েছিলাম। আমরা শরদ্দি উদ্যান আমাদেরকে দেওয়া হয়নি। আমরা মহানগর নাট্যমঞ্চ চেয়েছিলাম, মহানগর নাট্যমঞ্চ দেওয়া হয়নি। আপনার বক্তব্য পরিষ্কার। দেশ যদি গণতান্ত্রিক না হয় তাহলে কি দেশের শিষ্টাচার দেখানোটা কি, দেশ যদি গণতান্ত্রিক না হয় তাহলে শিষ্টাচার দেখানোটা কি একটা বাহুল্য বা একটি অন্যায় যদি গণতান্ত্রিক না হয়? না না, দেশে গণতন্ত্র নাই, দেশ যদি গণতান্ত্রিক না হয় তাহলে সেখানে গণতান্ত্রিক মূল্যবোধেরও প্রশ্ন আসে না। আর সেকেন্ড হচ্ছে যে যখন আমাদের দেশে হাজার হাজার গ্রাম এখনো পুরুষ শূন্য, হাজার হাজার নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার নেতাকর্মীরা জেলে বন্দী আছে, শীর্ষ পর্যায়ের সমস্ত নেতাদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে 50, 180 করে মকদ্দমা এবং আপনার বক্তব্য পরিষ্কার। তাহলে বিএনপির পক্ষ থেকে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে কংগ্রেচুলেশন জানানো হলো কেন? শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছেন আমাদের মহাসচিব। এই কারণে বিএনপির পক্ষ থেকে এই কারণে জানানো হয়েছে যে তারা নতুন করে নির্বাচিত হয়েছেন। এটা আমরা আমাদের সংস্কৃতি অনুযায়ী আমরা দিয়েছি, সেটা ভিন্ন প্রশ্ন। যেমন সেটি কি শিষ্টাচার ছিল, সেখানে আমরা বলেছি যে সেটি কি শিষ্টাচার? এটা না না, এটা তো শিষ্টাচারের ভিতরেই পড়ে নিঃসন্দেহে। আপনাদেরকে শিষ্টাচারের জন্য ধন্যবাদ অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী। আমি প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরীর সাথে জানতে চাইবো যে একই সাথে দেশ পরিচালনা বা আগামী নির্বাচনের প্রস্তুতি, এই দুটি বিষয়ে আওয়ামী লীগ কতটা সমন্বয় করতে পারবে বলে আপনি মনে করেন? আওয়ামী লীগের উপর দেশের মানুষ কতটা আস্থাই বা রাখছে যে দেশ পরিচালনা আগামী নির্বাচনের প্রস্তুতি দুটি করার ক্ষেত্রে আওয়ামী লীগকে কতটা অনেস্ট মনে করে বাংলাদেশের মানুষ? ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। ধন্যবাদ।
আসলে এই খালেদ ভাই আমার চেয়ে অনেক আপনি ভালো জানেন যে আমি শুধু বিগত বছরের আমাদের রফতানি এর কথাটা বলি। গত বছর রফতানি ছিল 2,73,934 কোটি টাকা। একটা দেশে গত জুন মাসে যে বাজেট দেওয়া হয়েছে 3,40,000 কোটি টাকার যে বাজেট, স্যার এগুলো তো শুধু সংখ্যা, স্যার এগুলো তো শুধু সংখ্যা, এগুলো আমারে কি মিন করে? আমি তো দেখছি দেশে গণতন্ত্র নাই, আপনারা যা ইচ্ছা তাই করতেছেন, রাজনীতিবিদদের রাজনীতিতে অংশ নিচ্ছে না, দেশ পুরুষ শূন্য, তারপরে কত হাজার হাজার গ্রাম পুরুষ শূন্য, অনেকের নামে মামলা মোকদ্দমা, আমি তো দেখি সেগুলি, আমি তো সংখ্যা দেখতে পাই না। কি না, আমি দেখতে পাচ্ছি প্রতিদিনই টেলিভিশনে। খালেদ ভাই, আপনি যে কন্টেন্ট অ্যানালাইসিস করেন আপনার মিডিয়াগুলোর, প্রতিদিনই আমি জনাব ফখরুল, জনাব রিজভী, জনাব আলাল, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে প্রত্যেকে প্রতিদিনই টেলিভিশনে সারাক্ষণ দেখতে পাচ্ছি। সেখানে তাদের বক্তব্যগুলো আসছে, তাদের প্রেস ক্লাবগুলোতে আসছে, প্রত্যেকটা বক্তব্য শুনতে পাচ্ছি, মিটিংয়ে দেখতে পাচ্ছি, মানববন্ধন করছেন। সেখানে তো কোনো বাধা পেয়েছে বলে আমার কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে না। হ্যাঁ, হতে পারে তারা যে অবাধে যে রাজনীতি করতে চাচ্ছে, যেখানে একটা সহিংসতা দিয়ে রাজনীতি করার কারণে যেটা আমাদের দেশকে পশ্চাৎপদ করবে, অনগ্রসর করবে, কুপমণ্ডতে নিয়ে যাবে, অন্ধকারের শক্তিকে যারা আলোকিত করবার চেষ্টা করবে, সেখানে তো গণতন্ত্র বলে এই ধরনের ইম্পোজড ডেমোক্রেসি কোথাও থাকতে পারে না। আপনি জানেন নিশ্চয় যে আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্রের সংজ্ঞাটা দিয়েছিলেন 1913 সালের 1 জানুয়ারি, উনি যে দলিলে সাইন করেছিলেন, স্বাক্ষর করে বলেছিলেন এই আমেরিকা আজকে দাসমুক্ত সমাজ, দাস প্রথাকে বিলোপ করার জন্য উনি করেছেন। উনি কিন্তু বেসিক্যালি ছিলেন কিন্তু একজন রিপাবলিকান, কিন্তু রিপাবলিকান হওয়া সত্ত্বেও উনি ডেমোক্রেসিকে এস্টাবলিশ করেছেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে। আমরা যদি আজকে এই বিষয়গুলোকে সত্যিকার অর্থে নিধন করতে চাই, এই সহিংসতা, প্রতিহিংসা পরায়ণতা, বর্বরতাকে, তাহলে অটোমেটিক্যালি জনগণের পক্ষ থেকে যে চাপটা আসবে, সেই চাপটা দিয়ে কিন্তু আমরা আমাদের এই সামনের দিনগুলোতে এই যে বলা হচ্ছে অবাধ মুক্ত আচরণ, একীভূত অপরের পরমত সহিষ্ণুতা, এই বিষয়গুলো আমরা কিন্তু মনে হয় উঠিয়ে আনতে পারবো। অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনাকেও। এই ড্রেস একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যা একাধিক জালিয়াতি চক্র জড়িত থাকতে বলে সন্দেহ করছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার লিপুর রুমমেট মনিরুলকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে উদ্ধার করা হয় লিপুর মরদেহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় কুমার ভৌমিক আছেন আমাদের সঙ্গে। অধ্যাপক মলয় কুমার ভৌমিকের কাছে জানতে চাইব, প্রশাসন ও পুলিশকে 7 দিনের সময় দিয়েছেন শিক্ষকেরা, এই সময়ের মধ্যে প্রশাসন এবং পুলিশের কাছ থেকে কি আশা করছেন আপনারা বা কি দাবি করছেন স্যার? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি একেবারে নতুন নয়। একটি করে ঘটনা ঘটছে এবং আমাদের কিন্তু এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌনঃপুনিকভাবে একের পর এক ঘটনা কিন্তু আমাদের উপরে ঠিক পৌনঃপুনিক মনোবৈজ্ঞানিক চাপ সৃষ্টি করছে। আমরা এখন এই চাপের ফলে হয় নির্লিপ্ত হয়ে গেছি, অথবা হতে পারে যে আমরা একটা উইথড্রল সিমটমের মধ্যে আছি। তো এই যে 7 দিনের একটি আলটিমেটাম, এটি তো অতীতেও হয়েছে এবং আমরা এটা দেখি যে এই ধরনের আলটিমেটাম দ্বারা আসলে কোনো ফলেনি। এবং যে প্রত্যাশার কথা বলছেন, এটি হচ্ছে স্বাভাবিকভাবেই একটি ঘটনা যখন ঘটে তখন কিছু সাময়িক উত্তেজনা তৈরি হয় এবং আলটিমেটাম দিতে হয়, কিন্তু প্রত্যাশা কিন্তু আমরা অতীতের ধারাবাহিকতায় বলতে পারি এটি পূরণ হয়নি। আসলে যেটা হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়গুলো যদি আমরা অতীত দেখি, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় তার জ্ঞানের ভান্ডার এবং যুব মানুষ নিয়েছিল একটি জাগ্রত শক্তি। আজকে কিন্তু আমরা এই জায়গায় একটা ঘাটতি দেখছি। যেমন ইংরেজি বিভাগের যে শিক্ষক নৃশংসভাবে খুন হলেন তখন এটি ইংরেজি বিভাগের ব্যাপার হয়ে দাঁড়ালো। আজকে গণযোগাযোগ বিভাগের ছাত্র লতিফ হলে খুন হয়েছে, এটি ওই বিভাগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে হয়তো কিছু সিলেবাস কেন্দ্রিক লেখাপড়া হচ্ছে, কিন্তু এখানে সুস্থ
যে রাষ্ট্র নির্বাচনের প্রক্রিয়া সেটি নেই, সুস্থ সংস্কৃতি চর্চা নেই, অর্থাৎ সহশিক্ষা কার্যক্রম নেই, এগুলো সবকিছু মিলিয়ে একটা থমথমে অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়েছি। স্যার, আমি যে বিষয়টি জানতে চাইছিলাম যে আমি যদি অধ্যাপক মোহাম্মদ ইউনুস থেকে শুরু করি বা তার ধারাবাহিকতা অধ্যাপক তাহের, অধ্যাপক কে এম শফিউল ইসলাম, অধ্যাপক রেজাউল করিমের কথা বলি, এই সব হত্যাকাণ্ড যেটি আপনি পৌনঃপুনিক যে হত্যাকাণ্ডের কথা বলছিলেন, এর সাথে কি লিপু হত্যাকে আপনি এক সুতোয় গাঁথতে চান কিনা? এগুলি সব একই ধরনের হত্যাকাণ্ড কিনা? না, আমি এটি তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা একটি ধারাবাহিকতা পাই অধ্যাপক ইউনুস থেকে অধ্যাপক রেজাউল করিম পর্যন্ত এক ধরনের, যে একটি কিন্তু মোটামুটি একটি মিল আছে, কিন্তু লিপু হত্যা মিল আছে বা নেই এই কথা দুটোর কোনোটাতেই আসা যাচ্ছে না। এই জায়গাতে যে কথাটি আমি যুক্ত করতে পারি সেটা হচ্ছে যে এই ধরনের পৌনঃপুনিক হত্যাকাণ্ডের ফলে এই বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা হয়েছে যে আমরা খুব আশেপাশের, আমরা যেসব ছাত্রদের পড়াই তাদের মধ্যে তাদের পরিচয় নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। হলগুলোতে এখন কারা থাকে, কারা কোন সংগঠনের স্লোগান দেয়, এই জায়গা কিন্তু একটি রহস্যময়তা তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি আপনারা আগে থেকেই জানেন যে এটি একটি শিবিরের রাজনীতি প্রভাবিত বিশ্ববিদ্যালয়। আজকে হয়তো অবস্থার প্রেক্ষিতে তারা সামনে আসতে পারছে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কিন্তু একটি স্বাভাবিক অবস্থা নেই। স্যার, এই অস্বাভাবিক অবস্থা, স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, এই অস্বাভাবিক অবস্থার জন্য আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী মনে করেন কিনা, বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় রয়েছে এরকম মনে করেন কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের? এটি আমি তো এক অর্থতেই পারি যে প্রশাসনের দায় আছে, কিন্তু আমি কি আমার দায়টা এড়াতে পারি? আমরা এটি সামগ্রিক পরিবারের মধ্যে আমরা যারা আছি তাদের সকলের একটি দায় আছে। এমনকি আমি বলবো যে এটি যদি গভীরভাবে এটি যদি গবেষণা করা যায় তাহলে দেখা আমাদের শিক্ষা ব্যবস্থারও একটি দায় আছে। আজকের ছাত্ররা, যেটি আমি একটু আগে বলছিলাম, তারা তো কোনো অন্যায়ের প্রতিবাদ করেন না, জাগ্রত বিশ্ববিদ্যালয়ে যদি জাগ্রত থাকে তাহলে এই ধরনের রহস্যজনক হত্যাকাণ্ড অথবা একটি আমরা কিভাবে প্রত্যাশা করব যে রুমমেট তার একই বিছানায় শুয়ে ঘুমায়, সে তাকে আরেকজনকে হত্যা করতে পারে? এটি সার্বিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার যে লজ্জা সেটিকে তো প্রকাশ করে, আমাদের সামাজিক বন্ধনহীনতার যে অবস্থা সেটিকে প্রকাশ করে। আমি এইভাবে ব্যাপারটাকে বলতে পারি। স্যার, একটি কথা বলা হচ্ছে যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে কেউ কেউ পড়াশোনা ছাড়া রাজনীতিতে তো রাজনীতি সচেতন থাকবেন, কিন্তু এত বেশি অন্য সব বিষয়ে জড়িত হয়ে যাচ্ছেন যার ফলে তারা অনেক শত্রু তৈরি করছেন। এই বক্তব্যটিকে স্যার আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আমি যথার্থই মনে করি যে এটি যদি একটি সুস্থ রাজনীতির ব্যাপার হতো তাহলে এটি কথা আসতো না। বিশ্ববিদ্যালয়ে তো রাজনীতি সচেতন জায়গা হবে, কিন্তু রাজনীতি একটা জিনিস, আর রাজনীতির নাম করে আমি নানা ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি অথবা অসামাজিক নানা কাজের সাথে যুক্ত হব। এই যে ছেলেটিকে হত্যা করা হলো এটি যেমন নিন্দনীয়, আবার তার সম্পর্কে যেটা শুনছি এটাও তো আমাদের অবাক করে যে সেই ছাত্রটি গিয়ে অন্যের হয়ে পরীক্ষা দিচ্ছে। এটি একটি সামাজিক মানে সামগ্রিকভাবে অবক্ষয়। এই জায়গাটি কিন্তু আমাদের সব থেকে বেশি চিন্তিত করে তোলে। এটি তো কোনো সুস্থ রাজনীতিও নয়, সুস্থ বিদ্যা চর্চা বা জ্ঞান চর্চা। অধ্যাপক মলয় কুমার ভৌমিক, আপনাকে অনেক ধন্যবাদ। এবার বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। শেষ দিনে জয়ের জন্য আরো 33 রান দরকার বাংলাদেশে। আটকের 253 রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে টাইগাররা। দিন শেষে সাব্বির রহমান 59 এবং তাইজুল ইসলাম 11 রানে অপরাজিত আছেন। দিনের শুরুতে ইংল্যান্ডকে মরিয়ে দিতে খুব বেশি সময় নেননি সাকিব ও তাইজুল। 240-এ ইংল্যান্ড অল আউট হওয়ায় বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় 286। জহুর আহমেদের চতুর্থ দিনের উইকেটে যা ছিল পাহাড় সম। প্রায় 2 দিন হাতে রেখে 2 ওপেনার শুরু করেন ধীরে সুস্থে। তামিম ফিরে গেলেও শর্টস খেলতে থাকেন ইমরুল। মুমিনুল মাহমুদুল্লাহ ধীর স্থির শুরুর পর খুইয়েছেন উইকেট। সাকিবকে নিয়ে মুশফিক শুরু করেন অসম্ভব যুদ্ধ। সাকিবের বিদায়ের পর স্কিপার সঙ্গী পান সাব্বিরকে। 5 উইকেট হারানোর পর কোণঠাসা বাংলাদেশ
আর উজ্জীবিত ইংল্যান্ড। তবে রশিদকে ছক্কা হাঁকিয়ে সাব্বির জানান দেন সহজে ছাড়ছেন না ইংলিশদের। অপর প্রান্তে মুশি ব্যাট চালিয়েছেন প্রয়োজন মতো, সিঙ্গেলস ডাবলসের সাথে চাপ বাড়িয়েছেন ব্রড রশিদদের উপর। অধিনায়কের বিদায়ের পর খাবি খেতে থাকেন অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ। আউট হন 1 রান করে। বেশিক্ষণ টিকতে পারেননি রাব্বিও। দিন শেষে তাইজুলকে সঙ্গে নিয়ে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন সাব্বির রহমান। শ্বাসরুদ্ধকর শেষের অপেক্ষায় চট্টগ্রাম টেস্ট। জয়ের রেসে অনেকটা এগিয়ে ইংল্যান্ড। কঠিন হলেও অসম্ভব নয় বাংলাদেশের জয় পাওয়া। আর রেকর্ড করা জয়ের জন্য সবাই তাকিয়ে থাকছে সাব্বির ও তাইজুলের ব্যাটের দিকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এখন কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার 33 রান, অনেক দূরের পথ মনে হচ্ছে। অনেক দূরের পথ বলতে হয়, কারণ পঞ্চম দিনে খেলা, কিন্তু এই রানও কিন্তু অনেক দূরের পথ বলা যায়। তবে আমি প্রতিবেদনে বলছিলাম যে আসলে এটা দূরের পথ হলে কিন্তু অসম্ভব নয়, কারণ সাব্বির এখনো আছে, আমাদের ভরসা বলা চলে। আর তাইজুলে কিন্তু ব্যাট করতে দেখেছেন যে 15 রানের একটা জুটি হয়েছে 2 দিনের মধ্যে। তবে গত যে 3 দিন খেলা হয়েছে শুরুতে কিন্তু দেখেছি যে আমরা উইকেট পড়েছে, তবে অসম্ভব নয় এটাই বলা যায়। তবে একটু হলেও দূরে, কারণ ইংলিশ বোলিং। শফিউল ইসলাম কি আমাদের শেষ ব্যাটসম্যান শফিউল ইসলাম কি সুস্থ আছেন? শফিউল ইসলাম হ্যাঁ, ওর ঠিক আছে, কিন্তু রাব্বিকে নামানো হয়েছিল। রাব্বি আমরা ঘরোয়াতে কিন্তু রাব্বি শফিউল একটু ভালো ব্যাট করেছে, এই জন্যই হয়তো তাকে আগে নামানোর চিন্তা ভাবনা করেছিল। কারণ আমরা দেখেছি প্রথম ইনিংসে কিন্তু যখন ব্যাট করেছিল শফিউল, তখন কিন্তু সে যেরকম নাইট ওয়াচম্যান নামার পরে যেটা আশা করা হয়েছিল সেটা কিন্তু আসলে তার কাছে পায়নি। আরেকটা বিষয় হয়তো বা যে টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছিল যে রাব্বিকে দিয়ে হয়তো ভালো একটা কিছু আশা করবে বা পাবে, এই জন্য হয়তো বা রাব্বিকে সেভাবে আগে নামানো হয়েছিল। মেহেদী হাসান মিরাজকে ব্যাট হাতে খুব স্বচ্ছন্দ মনে হচ্ছে না। 9 মিনিট টিকেছিলেন, মানে 9টি বল খেলেছেন তিনি, মানে তাকে কখনোই মনে হয়নি যে তিনি আসলে ব্যাটিংটা উপভোগ করছেন। এর কারণ কি টেস্ট ক্রিকেটে ডেবু হওয়ার চাপ, নাকি তার টেকনিকেই আসলে সমস্যা আছে? কেউ কিছু বলছেন কিনা এই ব্যাপারে? টেকনিকে বলা যাবে না, কারণ সে অনূর্ধ্ব 19-এ অনেক ভালো করেছে। তবে একটা বিষয় এখানে ক্লিয়ার যে সে যে অনূর্ধ্ব 19-এ রান পেয়েছে, সেই জন্য যে ন্যাশনাল টিমে ভালো করবে বড় বড় দলের বিপক্ষে, সেটা কিন্তু আসলে অনেকে প্রত্যাশাটা বেড়ে গেছিল। তেমন আসলে বিষয়টা এমন না, কারণ সে কিন্তু ঘরোয়াতে আমরা দেখেছি 12টা ম্যাচ খেলেছিল, ফার্স্ট ক্লাস ম্যাচ। সেখানে কিন্তু তার খুব বড় ইনিংস ছিল না, হাফ সেঞ্চুরি আছে, বাট সেরকম বড় ইনিংস নেই। সবশেষ যে ম্যাচগুলো হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে, সেখানেও কিন্তু খুব একটা ভালো করতে পারে না। ব্যাটিংয়ে কিন্তু একটা দুর্বলতা তার ছিলই যখন সে বড় লেভেলে খেলেছে। সেক্ষেত্রে বলা যায় আসলে তাকে নিয়ে যে প্রত্যাশা যে অলরাউন্ডার বা যাকে রিপ্লেস করার বিষয়, নাসির বা আরো শুভাগত হোম যারা আছে, আমি যেটি জানতে চাইছিলাম যে সাব্বিরকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে তার মানে শেষ বলে রান নিবেন ওরকম কোনো ইয়ে দেখা যাচ্ছে না। পুরো ওভারটাই তাইজুলকে খেলতে দিচ্ছেন। এই লেজ এক্সপোজ করার স্ট্র্যাটেজিটা কি ঠিক আছে? এটা বলা যায় যে লাস্ট উইকেট হলে কিন্তু তখন দেখা যায় ব্যাটসম্যানরা হয়তো বা স্ট্রাইকটা দিতে চায় না। তবে এখনো যেহেতু একটা উইকেট আছে, এরপরেও একটা উইকেট পাচ্ছে, শফিউল এখনো আছে, সেই ক্ষেত্রে কিন্তু চাচ্ছে যে এখন যদি সিঙ্গেল নেওয়া যায় বা তাই যদি সেরকম রোটেট করতে পারে, সেই ক্ষেত্রে 33 রান, কিন্তু 10 রানও যদি আসে সিঙ্গেল থেকে, সেই ক্ষেত্রে কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে। সাব্বির হয়তো সেই চিন্তাই করছে যদি একটু সাপোর্ট দিতে পারে, আর তারপর হয়তো ভরসা আছে টিম ম্যানেজমেন্টের। অনেক ধন্যবাদ। এই ছিল আজকে রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।